সাক্ষ্যয়নের আমরা কোনগুলো বেশি গুরুত্ব দিব? যেহেতু আমাদের পরীক্ষা চলে আসছে, একেবারেই হাতে সময় কম, আমরা এই কদিন একটু বেশি বেশি প্র্যাকটিস করবো। কালকে আপনাদের একটা পরীক্ষা হবে। কালকে প্রশ্ন আহ দুইটা প্রশ্ন এমনি থাকবে। নর্মালি প্রশ্নগুলো বলে দিচ্ছি, একেবারে সহজ দুটো প্রশ্ন দিব। এটা দুপুরে পরে যায় লিখবেন সময় পাইলে, কারণ হচ্ছে ডিউটি থাকে তো দুপুরের ডিউটি। কালকে দুপুর থেকে ডিউটি, এই জন্য কালকে ক্লাসটা মনে হয় কিনা এখন বলতে পারতেছি না। কালকে লিঙ্ক দিব, লিঙ্কে ক্লাসে অ্যাড করবো। আর কালকে একটু আগাম বলে দিই, কালকে 1 থেকে 30 পর্যন্ত, একেবারেই 1 থেকে 30 পর্যন্ত আপনারা ভালো করে দেখবেন। 1 থেকে 30, তিনটা চারটা ভাগে আমরা এটা রিভিশন করবো। 1 থেকে 30 পর্যন্ত কার কোন ধারা, 1 থেকে শুরু করে একেবারে 30 পর্যন্ত একেবারে দেখবেন আপনার সূচিটা ভালো করে পারেন কিনা, প্রথম কথা হচ্ছে। আচ্ছা, আমরা যারা সাক্ষ্য নেওয়ার ক্লাস করছেন মোটামুটি ভাবে চেষ্টা করছি আপনাদেরকে, আমি আমার পক্ষ থেকে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছি, এবং এইটি কোর্স আকারে ভিডিও গুলো দেওয়া আছে, এবং পরবর্তীতে আমরা কিছু কিছু ঘটনা ভিত্তিক ক্লাস করছি। তো একটু নর্মাল মানে একটু ইয়ে থেকে কি বলে এটাকে, একটু হায়ার স্টাডিজ করার জন্য আমরা একটু বিস্তারিত আলোচনা করছি। তো আমাদের যেহেতু পরীক্ষার সময় চলে আসছে, আমরা কোন কোন ধারাগুলো একটু গুরুত্ব দিব। একেবারে যদি একটা শর্ট সিলেবাস হিসেবে নিয়ে আসি, এখানে আমাদের টোটাল ধারা রয়েছে আমাদের 166টি ধারা 1 থেকে। তো যদি আমরা এটাকে আহ 3-4টা ভাগে ভাগ করি, একটু সবাই একটু মনোযোগ দেন, আমি সূচিতে গেছি। যদি মনে করেন এখানে প্রথম দিক থেকে যে পড়েন, তিন তিন ধারাটা সংজ্ঞাগত একটু বিষয় রয়েছে, তিন ধারাটা একটু বেশি গুরুত্ব দিবেন। সংজ্ঞা মানে স্ক্রিনটা ওখানে, করেন স্যার, হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনটা একটু শেয়ার করেন স্যার। স্ক্রিন শেয়ার এখানে কিছু নাই, আমি এখান থেকে এখানে কিছু নাই, যেখানে নিয়ে আসছি স্ক্রিনে কিছু নাই। জাস্ট আমাকে একটু ফলো করেন, আমি যে কথাগুলো বলে একটু নোট করেন, তিন ধারাটা বলতেছি, তিন ধারাটা একটু কিছু নোট করেন। স্ক্রিনে আনা যাবে না, সমস্যা আছে। না, আমি যেটা নিয়ে আসছি এটা আপনারা বুঝবেন না, এই যে আমি দেখাচ্ছি, আমি যেটা নিয়ে আসছি এটা হচ্ছে আপনারা অনেকে বুঝবেন তো, নিয়ে আসছি তো আপনারা ইচ্ছা করছেন দেখার জন্য, দেখেন। এটা আমি বুঝি, এটা শুধু আমি বুঝবো, এটা আপনারা বুঝবেন না। আচ্ছা, যেটা নিয়ে আসছে আর কি। দেখেন, আমি সবসময় মূল জায়গায় থাকি, আমি সবসময় ইংরেজিটা পড়ি, বাংলাটা কমই পড়ি। আচ্ছা, তো এখানে এই যে সংজ্ঞা যে ধারাগুলা রয়েছে, এখানে অনেকগুলো সংজ্ঞা রয়েছে। যদি সবচেয়ে গুরুত্বের দিক থেকে নেন, আমি এখন যেগুলো বলবো এগুলো একটু নোট করবেন এবং পড়বেন। তিন ধারার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়। বিষয়, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক, তিনটা বলছে: বিষয়, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়। আচ্ছা, তারপর হচ্ছে সাক্ষ্য কি, একটা প্রশ্ন ওখানে দেখবেন যে সাক্ষ্য কাকে বলে, ওখানে রয়েছে দলিল কাকে বলে। তারপর হচ্ছে ডিজিটাল সাক্ষ্যগুলো রয়েছে, এগুলো একটু তিন ধারা। এখানে আমরা অন্যান্য সেকশনে আমরা অনেকগুলা সংজ্ঞা পড়ি, খেয়াল রাখতে হবে এখানে। এই প্রথম চ্যাপ্টারে আমাদের, আমরা যেগুলো পড়বো সবচেয়ে গুরুত্ব দেবো তিন ধারাটা। আর এখানে গিয়ে তিনের পরে যে সেকশনটা আছে, অনুমান করবে, অনুমান করতে পারে, চূড়ান্ত অনুমান। এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাব ইন্সপেক্টরের পরীক্ষা, কনস্টেবল এএসআই আপনাদের জন্য পার্থক্য এখানে দরকার নেই। কনস্টেবল এএসআই থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা দিয়ে এখানে পড়ে নেবেন আইনের অনুমান এবং ঘটনাগত অনুমানের পার্থক্য। গাইডে যেভাবে আছে, যেভাবে আছে, এটা একটু সাব ইন্সপেক্টর পড়ে যাবেন, কনস্টেবল পড়ার দরকার নাই। চার ধারাটা, 3-4 এখানে শেষ, কেউ কথা বলবেন না। 3-4 আমি একটু শর্ট একটা সাজেশন দিচ্ছি, নোট করে নেন, এটি একটু গুরুত্ব দিবেন। আচ্ছা, 3-4 গেল এখানে। এখন আসেন 5 থেকে 16 পর্যন্ত, 2 নাম্বার চ্যাপ্টারে আপনি কোনগুলা, এখানে হচ্ছে রিলিভেন্ট অফ ফ্যাক্ট, যে প্রাসঙ্গিকতার যে বিষয়গুলো রয়েছে, এখানে সবগুলা 6 থেকে 55, 5 থেকে 55 পর্যন্ত আমরা প্রাসঙ্গিক বিষয় পড়বো। কিন্তু কথা হচ্ছে স্পেসিফিক ভাবে যে আমরা এই 5 ধারাটা এখন কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে এটা সবাই পারে, এটা পড়ার কিছু নাই। জাস্ট কিন্তু এখান থেকে একটা উদাহরণ তৈরি করে নিয়ে যাবেন আপনারা। 5 ধারাটা কোনো কিছু, 5 ধারাটা আজীবনী হচ্ছে দুইটার বিষয়ের উপর নির্ভর, একটা হচ্ছে বিচার্য বিষয় আর একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। এই রিলিভেন্ট ফ্যাক্ট অর্থাৎ বিচার্য বিষয় বলছে, আদালত বলছে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে, একটা মাত্রই বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে, নট ফর আদার্স বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। এক কথায় এটা একেবারেই, এটা সবার মুখস্থ টুটস্থ, এটা নিয়ে, এটা আসলে সবাই পাবে, এটা নিয়ে 2 লাইন লিখলেও মফুল মার্ক পাবেন। তবে কথা রয়েছে,
এখানে একটা ওই উপরে যেটা বলছেন তিন ধারা একটা পার্থক্য করে যাবেন সবাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনস্টেবল এসে এসে সাব ইন্সপেক্টর যাবে, বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলা যেভাবে বলেন পড়েন, একটু নোট করেন যে স্যার কি কি দিচ্ছে, একটু নোট করেন এগুলা। এখন পাঁচ ধারাটা এটা হচ্ছে একেবারে, মানে এটা হচ্ছে শুরুতেই যেহেতু একেবারে ঘটনার প্রেক্ষিতে বলছে যে পাঁচ ধারাটা নিবেন। 6, 7, 8, 9, 10, 11, 12, 12, 12, 13, 14, 15, 16। আপনি এখানে 6 থেকে 12 পর্যন্ত, 11 পর্যন্ত, 6 থেকে 11 পর্যন্ত, 6 থেকে 11 পর্যন্ত একেবারে ছুটে রাখবেন। 12, 13, 14 দরকার নাই। যদি মনে করেন 14টা একটু নিবেন, 12, 13টা এমন একটা দরকার নাই, 12, 13টা হচ্ছে দরকার নাই, কিন্তু 14টা নেবেন। এটা হচ্ছে ওই যে আমাদের দেহ মন এবং আমাদের মনের অনুভূতি, যেটা হচ্ছে মনের অনুভূতি, যেটা হচ্ছে আমাদের সরল কপটতা, যে বিষয়গুলো থাকে এগুলো প্রাসঙ্গিক, স্টেট অফ মাইন্ড বডি যেগুলো বলছে 14টা নেবেন। এরপরে হচ্ছে 15, 16টা, 16টা দরকার নাই, 15টা নেবেন। 15টা একটা উদাহরণ থেকে প্রশ্ন আসতে পারে যে ঘটনাটা কি আকস্মিক না ইচ্ছাকৃত। এখানে এরকম একটা প্রশ্ন আসে যে ভিতর থেকে উদাহরণ থেকে দিয়ে তারপর দেয়, যে প্রশ্ন করতে পারে ক নামক সে নিজেই তার বাড়ির বীমাকে যাতে না দেওয়া লাগে নিজের বাড়ি নিজেই পুরাই দিচ্ছে। তো এটা কি ছিল, কি এটা কি দৈবগত ছিল না ইচ্ছাকৃত ছিল? অথবা তার স্ত্রী তার লোন নেওয়ার কারণে, মানে যেখান থেকে লোন নিচ্ছে তার স্ত্রীকে লোন নেওয়ার পরের দিন তাকে মেরে ফেলছে। তা এরকম কারণ কি, এটা কি ইচ্ছাকৃত? হঠাৎ করে দেখা ন্যাচারালি একটা ঝড় আসছে, ঝড়ের সাথে ক্ষেতের সমস্ত ফসল নষ্ট করে ফেলছে, এটা কিন্তু ইচ্ছাকৃত না, এটা হচ্ছে ইনসিডেন্টাল, এটা হচ্ছে দৈবক্রম, এটা দুর্ঘটনাবশত হতে পারে। আচ্ছা, এখন একটু বলে দেয় আর একটু, এখানে একটু বলে দেই। এটা আমি ক্লাসটা এটা একটু সাজাইতেছি যাতে আপনারা পুরো ক্লাসটাকে যাতে অল্পতে বোঝা যায়, এটা থাক আজকে, আমি আর একটু সাজেশন দিয়ে আসি। মানে প্রশ্নটা কোন জায়গা থেকে ধরে আর পরের থেকে টাচ করে না। একটা জায়গায় এই প্রথম অধ্যায় এখান থেকে যদি ধরে, প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে তাহলে ধরবে, এখানে যদি প্রশ্ন দেয় খেয়াল রাখবেন, পাঁচ ধারা থেকে সবাই পড়ে যায় কিন্তু প্রশ্ন আসে না। এটা অনেক আগে আসছে যে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, এটা হচ্ছে বেসিক একটা কোশ্চেন, এই জন্য আসে না। কিন্তু 6 ধারা থেকে উদাহরণ থেকে আসে। 7 ধারা তো বলাই লাগে না। 7 ধারা থেকে এটা হচ্ছে আমাদের একেবারে মামলার তদন্তকারী কর্মকর্তার মানে একদম আহ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক যে আলামত গুলা পায় সেটা হচ্ছে 7 ধারায় একেবারেই। এবং আসামির মোটিভ কি, তার প্রিপারেশন কি, প্রিভিয়াস সাবসিকুয়েন্ট কন্ডাক্ট কি, পরবর্তী পরবর্তী আচরণটা কি হয়, সেটা 8 ধারা আমরা জানি। এগুলো হচ্ছে আয়ুর দরকার একেবারে। আর হচ্ছে আয়ুর জন্য আরেকটা বিষয় ইম্পর্টেন্ট আছে, যেটা হচ্ছে 9, যেটা হচ্ছে রিলিভেন্ট ফ্যাক্ট, যেটা হচ্ছে আমাদের এক্সপ্লেন করে, কিছু কিছু নেসেসারি টু এক্সপ্লেন করে, প্রয়োজনীয় ব্যাখ্যা কিরকম, ইন্ট্রোডিউস রিলিভেন্ট ফ্যাক্ট, অর্থাৎ এই যে প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যাকে হুম। করে এটা আমরা ওই যে টিআই প্যারেড হিসেবে আমরা নিছি 9 ধারাটা, যে ক ক এটা একটা উদাহরণ আসতে পারে এরকম। তার বাচ্চার সামনে ওই যে তার রাতের বেলা হুড়মুড় করে তার বাড়িতে প্রবেশ করে একমাত্র শিশু বাচ্চাটাকে রেখে সবাইকে মেরে ফেলে। এখন তাকে যখন টিআই প্যাড করানো হলো, সাসপেক্ট মামলা হলো, তখন সাসপেক্ট হিসেবে যাদেরকে নিয়ে আসা হলো তার বাচ্চার সামনে এসে বললো যে তুমি এদেরকে চিনো কেন? তখন যাদেরকে চিনাই দেয়, এই যে ঘটনা শনাক্তকরণের প্রশ্ন, কাউকে শনাক্তকরণ করলো, এই যে ওই বাচ্চাটা, এটা হচ্ছে এই 9 ধারার প্রাসঙ্গিক। এগুলো আমরা অনেক আলোচনা করছি, ক্লাসগুলো রেকর্ডেড আছে, আপনার দেখে নিন। আচ্ছা, তাহলে এখানে 17 থেকে 30, 31-এ কি কোনটা ইম্পর্টেন্ট? স্বীকৃতি স্বীকারোক্তির পার্থক্য এখানে 17 থেকে একেবারে 23, 17 থেকে 23 স্বীকৃতি এবং স্বীকারোক্তি পার্থক্য। স্বীকৃতি কি আসতে পারে, স্বীকৃতি কি অ্যাডমিশন যে ডিফাইন করে সংজ্ঞাটা, স্বীকৃতি আসতে পারে। আর 18, 19, 20 এখানে এই পর্যন্ত অপরেখা আসে নাই, তবে 21টা পড়ে যাবেন। আজকে এমসিকিউ দিলাম, অনেকে ফেল করছেন। যে প্রোস অ্যাডমিশন এগেইনস্ট পারসন মেকিং দেম এন্ড বাই অন দেয়ার বিহাফ, খুব সুন্দর। স্বীকৃতি তার প্রমাণ না করলে কিন্তু তার বিপক্ষে ব্যবহার করা যাবে, আমরা একটা এমসিকিউ দিছিলাম। আচ্ছা, 22, 22-এর দরকার নাই, 22-এর কটা দরকার, যে আপনি ডিজিটাল যে সাক্ষ্যটা দিলেন যদি ডিজিটাল ওয়েস থাকে, কন্টেন্টে কোনো রেকর্ড থাকে, সেটা 22-এর কটা পড়বে। 23 এই পর্যন্ত আসে নাই। 24 খুব কম, 24টা পরে যাবেন। 24, 25, 26, 27 এই পুলিশের প্রশ্ন হচ্ছে এখান থেকে, 24, 25, 26, 27
সবসময় খেয়াল রাখবেন যে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট পুলিশের সেকশনটা হচ্ছে 27, হাউ মাচ ইনফরমেশন রিসিভ ফ্রম একজ বেঙ্গল। অর্থাৎ স্বীকৃতি এখানে পুলিশ প্রাপ্ত তথ্য যতটুকু দিবে তার দেওয়া তথ্য মতো যতটুকু উদ্ধার হবে ততটুকু আদালতে প্রমাণ করা যাবে, সেটা হচ্ছে 27, হাউ মাচ ইনফরমেশন। এটা বলছে রিসিভ ফ্রম একোয়েস্ট। রিসিভ ফ্রম কার কাছ থেকে? যে হাউ মাচ যতটুকু রিসিভ ফ্রম একোয়েস্ট, ওই যে অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করবেন তথ্য পাবেন, মেবি প্রুফ, ততটুকু প্রমাণ করা যেতে পারে, একেবারেই সহজ। আচ্ছা, 28, 29, 30, এখানে 31 এই পর্যন্ত। 28, 29, 30 থেকে এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে 30। 28, 29, 31 এই পর্যন্ত আসেনি। তাহলে আমি কয়টা বললাম তাহলে হিসাবে? এখান থেকে 17 থেকে 23 কৃষি পার্থক্য, আর দিলাম হচ্ছে 24, 25, 26, 27। এখানে ইম্পর্টেন্ট বললাম 27, আর এখানে বললাম 30। কনসিডারেশন প্রুফ এফেক্টিং পার্সন, অর্থাৎ জয়েন্টলি আন্ডার দ্য ট্রায়াল আর সেম অফেন্স। খুব সুন্দর। এই 30টা পড়ে যাবেন। যৌথ অপরাধে যদি বিচার চলে তাদের, তাদেরকে বিবেচনা নিবে অপরাধের ক্ষেত্রে। 30, অ্যাডমিশন নট কনক্লুসিভ প্রুফ, অর্থাৎ এটা স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়। এটা বাট কি মে বি স্টপ, এটা প্রতিবন্ধক সৃষ্টি করতে পারে, এরকম একটা কথা আছে। তো যাই হোক, এখান থেকে আমি আপনাদেরকে একেবারেই শর্ট করে দিচ্ছি, তবে এখানে শিক্ষক পার্থক্য নেবেন। আর 21 ধারাটা বললাম, 21 ধারাটা একটু নেবেন। আর 18 আবার এগুলো তো পড়ানো হয়েছে, কিন্তু একটা জরুরি আর কি। এখন 32 থেকে 33 এই দুইটা হচ্ছে রিটেনের প্রশ্ন, সবসময় আসে। 32 থেকে দুইটা মুখস্থ করে যাবেন হলের জন্য। তাহলে আমরা কি কি প্রশ্ন পাইলাম এখান থেকে? যদি গড়ে আমরা প্রশ্ন করি, মোটামুটি অল্প কটা প্রশ্ন। তাহলে 32, 33 মুখস্থ। 34 থেকে 38 পর্যন্ত এখানে কোনটা আসতে পারে? এখানে আসার মতো একটা কোশ্চেনই আছে, সেটা হচ্ছে 34। আর এটা হচ্ছে 35। 35টা হচ্ছে আমাদের, এবং আমরা যখন রিলিভেন্ট অফ এন্ট্রি ইন পাবলিক রেকর্ড, ডিজিটাল রেকর্ড মেড ইন পারফরমেন্স ডিউটি, আমরা যে দায়িত্ব সম্পাদন করলে আমরা যে সকল দায়িত্ব কার্য করি, ডিডিতে নোট দেই, সিডিএমএস এই সেই, এগুলো হচ্ছে 35। আর ডিজিটাল রেকর্ড যদি কোনো এন্ট্রি থাকে এটাও হয় 34। জাস্ট এখানে 35টা ইম্পর্টেন্ট। ম্যাপ ট্যাপ চার্ট এগুলো পরীক্ষা আসে না, অত টেনশন করবেন। 39টা যতটুকু প্রমাণ করা যায় এটা একটা নিতে পারেন, সাব ইন্সপেক্টর একটু 39টা নিতে পারেন সাব ইন্সপেক্টর। আর এখানে 40 থেকে 44, জাস্ট 40টা পড়বেন। 40, 45 থেকে 51, এটা পুরোটা মিলে একটা কোশ্চেন। যে অপিনিয়ন, তাদের যে অপিনিয়ন অফ থার্ড পার্সন, অর্থাৎ তৃতীয় ব্যক্তির স্বীকৃতিটা কি প্রাসঙ্গিক? এখানে 45 থেকে 51 মধ্যে একটা কোশ্চেন, একটা এখানে একটা কোশ্চেন। 52, 53, 54, এখানে 55 পর্যন্ত চরিত্র বিষয়, ক্যারেক্টার ফাইনালি, মানে চরিত্র কখন প্রাসঙ্গিক হবে অপ্রাসঙ্গিক হবে। 52 থেকে 55 এটা একটা কোশ্চেন। এই 52, 53, 54 এখানে আলাদা কোশ্চেন। এখানে 52 থেকে শুরু করে 55 মধ্যে একটা কোশ্চেন। 56, 57, 58 দরকার নাই কোন রিটেনে বসে, এগুলো ম্যাজিস্ট্রেটের কার্যক্রম। এটা নিড টু বি প্রমাণ করা যেত। এটা যেগুলো আদালতের গোচরে গেছে সেগুলো প্রমাণ করা আদালত। 59, 60 ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনার রিটেনের প্রশ্ন। 59, 60 রিটেনের প্রশ্ন, একেবারে একটা কোশ্চেন। দূরবর্তী থেকে, দূর থেকে আলো দেখা যাচ্ছে, এই যে সাক্ষ্য হতে হবে, প্রত্যক্ষ সাক্ষ্য, মাস্ট বি ডিরেক্ট, ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্টেড হতে হবে। ডিরেক্টেড, আপনি যে দেখছেন, হ্যাঁ আপনাকে অবশ্যই সাক্ষ্য দিতে হবে। এখন একটা কথা আছে, এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা, আমাদের সমস্যা। সবাই একটু মনোযোগ দেন। এই 61 থেকে 73 পর্যন্ত এখানেই হচ্ছে সকলের প্রবলেম। আমি দেখছি যে 61 থেকে 73 পর্যন্তই সকলের প্রবলেম। যেখানে প্রবলেম চ্যাপ্টার 5 নাম্বার যে অধ্যায়টা, এখানে কিন্তু অনেকের কোশ্চেন আবার ভুল করেন। আর এইবারের জন্য এবার ইম্পর্টেন্ট এই অধ্যায়টাই। উপর থেকে যদি কোনো ট্রাস্ট না করে, দুইটা প্রশ্ন কনস্টেবলদের, দুইটা দুটো চারটা, আপনাদের তিনটা দিনে 6টা প্রশ্ন থাকবে। এখান থেকে একটা কোশ্চেন থাকবে, এখান থেকে প্রস্তুত সহ ধরে নেন ডকুমেন্টারি এভিডেন্স। এই অধ্যায়টা সবাই একটু পড়বেন, ডকুমেন্টারি এভিডেন্স দালিলিক বিষয়। এই ডকুমেন্টারি এভিডেন্সটার ক্ষেত্রে এখান থেকে প্রস্তুত সহ, মানে তার মানে হচ্ছে দেখে দেখে পরীক্ষা আসবে। এখান থেকে এমন একটা কোশ্চেন দেবে, খালি পাতা উল্টাবেন, খুঁজে পাবেন না। যারা একটু পড়াশোনা করছে তারা একটু বাসাটা নিয়ে যায়, মেন বইটা নিয়ে যায়, ওটা ইনশাল্লাহ পাবেন। এখান থেকে ইম্পর্টেন্ট কোনগুলা যদি একেবারেই আমি আপনাদের দেই, 60, 61, 62, 64, 65, একেবারেই 65 পর্যন্ত ভালো করে পড়বেন। তবে 67টা, 67 কটা, 67, 67, 67 ক 68, 69, 70, আসলে এই অধ্যায়টা ডকুমেন্টারি এভিডেন্স, এই অধ্যায়টা আপনাদের ভালো করে পড়ানো হয়েছে। তো আপনারা যদি বলেন এই এই 61 থেকে 73 পর্যন্ত আমি একটু আলোচনা করবো, আপনারা যদি অনুমতি দেন, এখন না, যেহেতু সময় আছে। এই এখান থেকে যেহেতু প্রশ্ন আসবে, কোন বিশেষ করে এখানে 65টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 67টা ভেরি ইম্পর্টেন্ট, 68টা ভেরি ইম্পর্টেন্ট, 67 কটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে এখানে, আর এখানে আর কিছু নাই, তবে 73, এই যে
73 আছে একটা, সিগনেচার রাইটিং সিল উইথ আদার্স অ্যাডমিটেড প্রুফ। হ্যাঁ, এখানে একটু কষ্ট করে এখান থেকে প্রায় 5-7টা কোশ্চেন আছে, তো এখান থেকে দেখে ম্যাক্সিমাম দেখে পরীক্ষা আসে। তো না দেখেও আসলে যাতে পারা যায়, আমরা এখান থেকে আমরা এই কি বলে ডকুমেন্টারি এভিডেন্সটা একটু ক্লাস নিব। 74 সরকারি দলিল আর 75 এখানে জাস্ট এই 76টা একটু পড়ে নেবেন। এখানে সরকারি দলিল বেসরকারি দলিল পার্থক্য এই পর্যন্ত আসে নাই, জাস্ট পড়ে নেবেন। 76টা হচ্ছে সার্টিফিকেট কপি, সরকারি এই যে সার্টিফিকেট কপিটা পাবলিক ডকুমেন্টস ব্যবহৃত হবে যদি সে সত্যায়িত করে থাকে, সরকারি ভাবে দেয় এটা 76। 79 থেকে একেবারেই হচ্ছে 90 পর্যন্ত কোনো কোশ্চেনই এই পর্যন্ত আসেনি। তো আপনাদের জন্য সাজেশন হলো এই 90টা 90-এর কটা একটু পড়ে যাবেন, এখানে আর কোনো কিছু দরকার নেই। এখান থেকে এমসিকিউ আসবে যদিও, প্রিজাম্পশন ওই যে আইনের অনুমান গঠনগত অনুমান এখান থেকে আছে, এগুলো দরকার নেই। 91 থেকে 100 পর্যন্ত কোনো কোশ্চেন নাই, এগুলা ডকুমেন্টারি, এগুলো সার্ভিস, এগুলো দরকার নেই। ওরাল বাই ডকুমেন্টারি এগুলো আদালতের কার্যক্রম, আপনাদের দরকার নেই এক কথায়। এখন যেটা হবে 101 থেকে একেবারে 112 একটা কোশ্চেন। 101 থেকে যে চ্যাপ্টার 7 অফ দ্য বার্ডেন অফ প্রুফ, প্রমাণের দায়িত্ব, 101 থেকে 114 পর্যন্ত এখানে সবগুলোই প্রমাণের দায়িত্ব। ঘটনার প্রেক্ষাপট অনুসারে এক একটা কোশ্চেন হয় এখানে। এখান থেকে এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে যাবেন, প্রমাণের দায়িত্বটা ভালো করে পড়বেন, একেবারেই বলে দিলাম। প্রমাণের দায়িত্বটা যদি ভালো করে না পড়েন তাহলে একটু প্রবলেম হতে পারে, এই জন্য পড়ে যাবেন, এটা একেবারে ইম্পর্টেন্ট। যদি এই চ্যাপ্টার কারো প্রবলেম হয় আমাকে জানাবেন। স্টপল এগুলো 115-16 পরীক্ষা আসে না। 118 থেকে একেবারে 134 পর্যন্ত প্রত্যেক এই চ্যাপ্টারটা আরো গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ওদিক থেকে যদি কোশ্চেন না দেয়, কে সাক্ষ্য দিবে, সাক্ষ্য দেওয়ার যোগ্যতা কি, স্বাক্ষর উকিল মানে বাদী প্রতিকে সাক্ষ্য দিবেন, কারা যোগ্য সাক্ষী। তারপর হচ্ছে এখানে মোটামুটি ভালো কিছু কথা আছে। তারপর দুষ্কর্মের সহযোগী কারা। তারপর হচ্ছে এই সাক্ষীর জন্য স্বাক্ষর কতজন সাক্ষী দরকার, এই ধরনের কথাগুলো বলা রয়েছে 118 থেকে। এখানে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 118 থেকে 120-21 পর্যন্ত। আর 124টা ইম্পর্টেন্ট, 125 যেটা হচ্ছে সোর্স নিয়োগের ক্ষেত্রে, আর হচ্ছে 133-34। 135 থেকে একেবারেই হচ্ছে আমাদের সর্বশেষ চ্যাপ্টার 166 পর্যন্ত। এই তিন ধারা যেরকম, অনেক তিন ধারার ক্ষেত্রে যেরকম আমরা কোনো কিছু বাদ দিইনি, এখানে শেষ হচ্ছে 10 নম্বর যে চ্যাপ্টারটা এক্সামিনেশন অফ উইটনেস, পুরোটাই হচ্ছে ম্যাজিস্ট্রেটের কার্যক্রম, ম্যাজিস্ট্রেটের জেরা টেরা, পূর্ণ জবানবন্দি জেরা, তারপর লিডিং কোশ্চেন, ইঙ্গিত বাই কোশ্চেন, তারপর হচ্ছে কি কি বিষয় প্রমাণ করা যাবে, কি কি বিষয় প্রমাণ করা যাবে না, চরিত্র বিষয়ে কি কি প্রশ্ন করা যাবে, কি করা যাবে না, এবং পূর্ববর্তী পরবর্তী সাক্ষ্য আদালত ব্যবহার করা যাবে কিনা, 155 সাক্ষীর অবিসংশনটা কি, তারপর হচ্ছে আহ, সাক্ষীর রিফ্রেশ মেমোরি, কিভাবে তার স্মৃতিশক্তি বা পরবর্তী আদালতে ব্যবহার করবে, এই এই যে 161 বা মামলার সিটির কপি কি প্রতিপক্ষ ব্যবহার করতে পারবে কিনা, মোটামুটি ভাবে এখানে অনেকগুলো কথা বলা রয়েছে। এখানে মোটামুটি যদি আমরা নিই, এখানে 135 থেকে একেবারে 141 পর্যন্ত, 42-43 পর্যন্ত পড়বো। তারপর 145, 148, 49, তারপর হচ্ছে তারপর হচ্ছে 151 কোন কোন বিষয় কোনো ইনডিসেন্ট খারাপ আচরণ মানে কোনো ধরনের প্রশ্ন করা যাবে না, কোনো বিরক্তকর কোনো কোশ্চেন করা যাবে না। 151, 152 ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 154 যে কোশ্চেন বাই পার্টি অন ইজ ওন উইটনেস কে সাক্ষী করা যাবে, যে বৈরী সাক্ষী। আর ইমপেচিং ক্রেডিট অফ উইটনেস, এটা হচ্ছে অবিসংশন। 155 সাক্ষীর অবিসংশনটা কি। 159 রিফ্রেশিং মেমোরি। এই তো মোটামুটি ভাবে সাক্ষ্য আইনে মোটামুটি যদি ভালো করে 20-25-30টা প্রশ্ন পড়া যায়, আমি মনে করি এনাফ। সাক্ষ্য আইন থেকে 30টা প্রশ্ন যদি একটা দেখে, যেগুলো বললাম, যে ধারাগুলো বললাম একটু নেন, এগুলি থেকে আমি আরো আলোচনা করব, সময় যেহেতু আছে সমস্যা না। আমি যখন ধরবো মোটামুটি প্রশ্ন ধরিয়ে আপনাদের আলোচনা করবো। কালকে একটা পরীক্ষা দিবেন, সকলের উদ্দেশ্যে বলতেছি, কালকে পরীক্ষা